হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি ঐশ্বর্য ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। যদিও বছরটা নতুন, ভিডিওটা নতুন, কিন্তু কনটেন্টটা একটু পুরনো। আসলে আমি নানা ধরনের ব্যস্ততার কারণে একেবারে অন টাইমে আপলোডিং, এডিটিং কিছুই করতে পারছি না। ঠিক আছে, দেরি হোক, তারপরেও আমার স্মৃতির পাতায় সবটুকুই তোলা থাক। তো সেই জন্যই আজকের ভিডিওতে আমি শেয়ার করছি আমার মাসি বাড়ি বেড়াতে যাওয়ার গল্পটা। তো দিনটা ছিল 24 তারিখ, 24 ডিসেম্বর। আমাদের ফ্লাইট ছিল 9:55 সকালবেলা। আমরা বাসা থেকে 6টার মধ্যে বের হয়ে যাই। আমাদের বাসা থেকে এয়ারপোর্টের দূরত্ব 1 ঘন্টার মতো। তো প্রথমে আমরা চলে আসি একটা হোটেলে। হোটেলে আসার কারণ হচ্ছে যে হোটেলে পার্কিংয়ে আমরা গাড়িটা পার্ক করে রেখে তারপরে এয়ারপোর্টে যাব। হোটেল থেকে এয়ারপোর্টে যাওয়ার জন্য ওদের শাটল সার্ভিস আছে। তো এয়ারপোর্টে পার্কিংয়েও আমরা রাখতে পারতাম গাড়ি, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে এয়ারপোর্টে পার্কিং থেকে এয়ারপোর্টে মেন বিল্ডিং অতটুকু হেঁটে আসতে আসলে এরকম মানে ঠান্ডার মধ্যে বাচ্চা কাচ্চার লাগেজ নিয়ে আসলে অনেকটাই কষ্ট হয়ে যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে হোটেলের পার্কিংয়ের খরচটা এয়ারপোর্টে পার্কিং থেকে কম পড়ে, কারণ আমরা বেশ 5 দিনের জন্য আসলে গাড়িটা পার্ক করে রাখবো। তো সেক্ষেত্রে এটা আসলে একটু কস্ট এফেক্টিভও। আর যেহেতু এভরি 30 মিনিটসে হোটেল থেকে এয়ারপোর্টে শাটল সার্ভিস আছে, তো সেক্ষেত্রে রাত দিন বলতে কোনো চিন্তাই নেই। তো সব কিছু মিলিয়ে এটা আমাদের জন্য একটা গুড অপশন। এই ইনফরমেশনটা আমার কাছে মনে হয় ইন্ডিয়ানাপোলিস এয়ারপোর্ট থেকে যারা ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করেন তাদের জন্য অনেক হেল্পফুল একটা ইনফরমেশন। তবে সেই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে আমরা যে হোটেলটা নিয়েছিলাম ডেল্টা বাই ম্যারিয়েট, ওটা 24 ঘন্টা শাটল সার্ভিস প্রোভাইড করে। কিন্তু অনেক এয়ারপোর্টই আসলে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু শাটল সার্ভিসটা সবাই 24 ঘন্টা প্রোভাইড করে না। তো সেটা একটু চেক করে নিলেই হয়। তো আমরা একদম কোনো রকম কোনো হেসেল ছাড়া অন টাইম এয়ারপোর্টে পৌঁছে গেলাম। তো চেকিংয়ে যাওয়ার আগে আমরা ঠিক করলাম যে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। তো আমি একটু চিয়া পুডিং বানিয়ে এনেছিলাম আমাদের দুইজনের জন্য, আর মামুনের জন্য তো দুধ আর সিরিয়াল সবসময়ই থাকে আমার সাথে। এরপরে টিএসএতে গেলাম। টিএসএতে বেশ অনেকটা সময় লেগে গেল আমাদের চেকিংয়ের, যেহেতু আমাদের সাথে মামুনি আছে। মামুনির দুধ, জল, খাবার দাবার সব কিছু ওরা থরলি চেক করেছে, যার জন্য একটু সময় বেশি লাগে। তার উপরে এই জ্যাকেটগুলোকে খুলো, বেল্ট খুলো, আবার সেগুলোকে পরো, সব কিছু মিলিয়ে আমাদের প্রায় 40 মিনিটের মতো সময় চলে গেছে টিএসএতেই। আর সেই সময়টা আসলে আমরা হাতে নিয়েই এসেছিলাম, আমরা জানতাম আমাদের সময় বেশি লাগবে। তো যাই হোক, সেগুলো সব কিছু শেষ টেস করে আমরা চলে আসলাম বোর্ডিংয়ে। এরপর বোর্ডিংয়ে এসে আমি মামুনিকে চেঞ্জ করালাম, কাপড় চোপড় পরালাম, জুতা পরালাম। আমি আসলে মামুনিকে একদম ওর স্লিপ স্যুট পরিয়ে নিয়ে চলে এসেছিলাম। আমি ভোর 5টার সময় ওকে তুলে রেডি করানোর একেবারেই আমার মনে হয়নি যে উচিত হবে। ও একদম ঘুম ঘুম অবস্থাতেই এসেছে, জুতাটা পর্যন্ত আমি ওকে পরাইনি। তো যাই হোক, পরে এখন ওকে একদম ফ্রেশ করিয়ে কাপড় চোপড় পরিয়ে রেডি করালাম। হাই দাও। কোথায় উঠবে তুমি? কোথায় উঠবে? প্লেনে উঠবে? পেনে উঠবে? পেন? কি করছো? ঠিক হয়ে বসো, ঠিক হয়ে বসো, ব্যথা পাবে। আমি বারবারই বলি না যে আমার মেয়ে আমাকে অনেক সাপোর্ট করে। আসলেই কথাটা সত্যি। টাচ উড, মানে যেই আমাদের ফ্লাইটটা মানে ফ্লাই করবে করবে ভাব, মানে না রানওয়েতে নড়াচড়া শুরু করেছে, ওই সময় আমার মেয়ে পুরোপুরি ঘুমিয়ে গেল। এবং সে পুরোটা ফ্লাইট ঘুমিয়েছে। মানে আমাদের 1 ঘন্টা 20 মিনিটের মতো ফ্লাইট ছিল, সে টানা ঘুমালো পুরো ফ্লাইটটা। তো আমি আসলে এত চিন্তা করেছি যে ও ফ্লাইটে কী করবে, কারণ ও যদি কান্নাকাটি শুরু করে, দৌড়াদৌড়ি শুরু করে, আমি কোথায় যাবো ওকে নিয়ে। তো ফাইনালি সে একদম কিছুই করেনি, সে পুরোটা সময় ঘুমিয়েছে। আমি তো আমার সাথে ওর জন্য 4টা 5টা করে খেলনা, কালার বুক, এটা ওটা দুনিয়ার জিনিসপত্র নিয়ে এসেছি যে ফ্লাইটে ওকে বিজি রাখার জন্য, কিন্তু ভগবানের ইচ্ছা সে পুরোটা ফ্লাইট ঘুমিয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ফ্লাইটে আর কোনো বাচ্চা ছিল না। তো এটা নিয়েও আমি খুবই চিন্তা করছিলাম, কারণ অন্য কোনো বাচ্চা যদি কান্না শুরু করে দেয় তাহলে তো আমার মেয়ের সাথে সাথেই কান্নাকাটি শুরু করে দিবে, মানে বাচ্চারা যেটা করে আর কি। তো অন্য কোনো বাচ্চাও যেহেতু ছিল না, একদম মানে নিশ্চিন্তে আমার মেয়ে ঘুমালো।
আমি আসলে কোনো রকম কোনো চেক ইন লাগেজ এবার আনিনি, তার কারণ আমি জানি বেল্টের থেকে লাগেজ নিতে সময় লাগে। তো মামুনি যেহেতু সাথে আছে, আমার কাছে মনে হচ্ছে আর একটা হ্যাসেল বাড়ানোর কোনো মানেই হয় না। আর আমাদের দুইজনের দুইটা ক্যারি অন, দুইটা ব্যাকপ্যাক আমাদের জন্য এনাফ। আর মামুনি স্ট্রলারও আমি সাথে করে আনিনি, কারণ আমি জানি আমার মেয়ে স্ট্রলার এখন একদম বসতেই চায় না। তো শুধুমাত্র হাঁটা বলতে এয়ারপোর্টটাই তো এতটুকু আসলে ওকে কোলে নিয়ে বা ওকে নিজেকে হাঁটিয়েই নেওয়া যায়। তো তারপরে আমরা গাড়ির কাছে যাচ্ছি, আমার মাসি অলরেডি চলে এসেছেন আমাদেরকে রিসিভ করার জন্য। তো এয়ারপোর্ট থেকে যাওয়ার জন্য আবার একটু ট্রেনে ওঠা লাগলো, এটা একটা বিশাল বড় এয়ারপোর্ট। তো আমি খুবই মজা করে বলছিলাম মামনিকে যে তুমি আজকে একদিনে গাড়ি, বাস, ট্রেন, প্লেন সব কিছুতে চড়লা, শুধুমাত্র একটু নৌকায় চড়তে পারলেই হয়ে যেত আর কি। তো 12টার মধ্যে আমরা চলে আসলাম আমাদের মাসির বাসায়। আসলে এবারের ক্রিসমাসের সময়টায় আমার মামাও এসেছেন সুইডেন থেকে এখানে, তার বোনের বাড়ি মানে আমার মাসির বাড়ি বেড়াতে। আর মাসি, মেসো আর তার সাথে আমার মাসির মেয়েরা মানে আমার বোনেরাও এসেছে। তো সব কিছু মিলিয়ে খুবই একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য আমাদের এত দূর আসা। তুমি আসো আদৌ করো, আসো। ওই দাদু কই, সব জোরে বলো। Hi, Dadu, come here. যাও কাদু করে দাও। যাও যাও, আসবে। আমার মাসির বাড়িতে আসা নিয়েও আমি চিন্তা করছিলাম, কারণ মাসির একটা বড় করে কুকুর আছে, তো আর তার সাথে 3টা বেড়ালও আছে। তো আমি ভাবছিলাম যে অনুভূতি আসলে কিভাবে কি রিয়্যাক্ট করবে, কিন্তু ও তো একেবারেই ভয় পায়নি। উল্টা সে কুকুর বিড়াল সবাইকে কতটা ধরতে পারবে, কতখানি আদর করা যায় তাদেরকে, ওর পুরো সময়টাই কেটেছে আসলে জুনো, ওরি, চাবি আর মুনলাইটকে নিয়ে। তো তার পরদিন মানে ক্রিসমাসের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে সকালে খাবার দাবার সেরে তারপরে সবাই মিলে লিভিং রুমে একসাথে হলাম। এখন গিফট ওপেনিং হবে, মানে স্যান্টা কাকে কী গিফট দিয়েছেন। তো শুধুমাত্র যে আমাদের গিফট তা না, ছোটরা যেমন গিফট পেয়েছে বড়রাও তেমন পেয়েছে, এমনকি বাসার যে স্পেশাল মেম্বার্সগুলো আছে সেগুলোও গিফট পেয়েছে। আমি কুকুর বিড়ালগুলোর কথা বলছি। আর দুপুরবেলা ছিল মাসির হাতের স্পেশাল কাচ্চি বিরিয়ানি, এত মজা, দেখতেও যেমন সুন্দর, খেতে অনেক অনেক মজা। তো আমি তো মার হাতের রান্না খুবই মিস করি, তো মা মাসির রান্না মানে একই রকম রান্না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মাসির হাতের রান্নার সাথে আমার দিদুর হাতের রান্নার অনেক মিল। আমার অল্প হলেও তো কিছুটা মনে আছে আমার দিদুর হাতের রান্না কেমন ছিল, স্পেশালি মাছ, ডাল, সবজি, যেগুলো একদম আমাদের রেগুলার খাবারের আইটেম, ওই সব সাদা সিধা খাবারগুলো মাসি একদমই দিদুর মতো করে রান্না করেন। উপরে গেছে। আমরা যেহেতু মেনলি ফ্যামিলি টাইম স্পেন্ড করব বলেই গিয়েছিলাম, যার জন্য আমরা আসলে বাসা থেকে সেরকম একটা বের হইনি। একদিন একটু মলে গিয়েছিলাম, ওই শুধুমাত্র একটু ঘুরতেই আর কি। আমার মামা যেহেতু সুইডেন থেকে এসেছেন, তো ওনার কিছু কেনাকাটাও ছিল, তো সব কিছু মিলিয়ে মলে গেলাম একদিন। ওই দিন আমরা বাইরে লাঞ্চ করলাম। তো মলে আমি যেহেতু মামুনির জন্য স্ট্রলার নিয়ে আসিনি, যার জন্য ওখান থেকে আমরা রেন্ট করেছিলাম একটা স্ট্রলার, আর ওটা দেখতে অনেকটা গাড়ির মতো, যার জন্য আমার মেয়ে খুবই মজা করেছে, এমন একটা ভাব যেন সে গাড়ি চালাচ্ছে। আর মলে গেলে এখন যেটা সমস্যা হয়, প্রত্যেকটা মলেই তো বেবিসদের একটা সেকশন থাকে খেলার জন্য, আর সেখান থেকে আশপাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হলেও আমার মেয়ে পাগল হয়ে যায় খেলার জন্য।
খুবই খুবই সুন্দর কাটলো আমাদের এই কয়েকটা দিন। তো আমার মাসিও বারবার বলেছেন যে প্রতি ক্রিসমাসেই তোমরা চলে আসো। অবশ্য শুধুমাত্র ক্রিসমাস না, আমি অন্যান্য সময়ও যাব মাসির বাড়িতে, মাসি বাড়ি বলে কথা। আমাদের এই 4 দিন যে কোন দিক দিয়ে চলে গেল আমরা কিছুই টের পেলাম না। আমি যেদিন চলে আসবো সেদিন সকালে আমার মামা বলছেন যে আজকে তোমরা চলে যাবা, তোমাদের যাওয়ার সময় হয়েও গেল, কোন দিক দিয়ে হয়ে গেল 4 দিন। সত্যি এমনটাই হয়, ফ্যামিলির সাথে কাটানোর সময় বা যে কোনো সুন্দর মুহূর্ত না খুব জলদি জলদি কেটে যায়। আমার মাকে আমি খুব মিস করেছি। আমার মা যদি থাকতো তাহলে একদম আমার 16 কলা পূর্ণ হতো। কিন্তু ঠিক আছে, যতটুক যা পেয়েছি আমি তাতেই অনেক অনেক খুশি। স্পেশালি আমার মেয়ের সাথে যে আমার মামার দেখা হয়েছে, এটা অনেক বড় একটা সুন্দর মেমোরি হয়ে থাকবে। কারণ আমার মেয়ে আমার মামার ভক্ত, আর আমার মামাও আমার মেয়ের ভক্ত। আমার মেয়ে আমার মামাকে কুটি কুটি করে দেখছে, কারণ আমরা কুটি মামা বলি আমার মামাকে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এবার বাড়ি ফেরার পালা। আবার সে আমার নর্মাল লাইফে ব্যাক করতে হবে, কিচ্ছু করার নেই। আমাদের ফেরার ফ্লাইট ছিল রাত 11টার দিকে। আমরা 7টার মধ্যেই এয়ারপোর্টে চলে আসি, কারণ ওই যে হলিডে সিজন, অনেক সময় লম্বা লাইন পড়ে যেতে পারে চেক ইনের জন্য। তো সব কিছু মিলিয়ে আবার সে ওয়েটিং টাইম শুরু। আর মামনিকে নিয়ে আমি আবারও খুবই কনসার্ন হয়ে যাই যে ও ফ্লাইটে আবার কি করবে। কিন্তু ভগবানের কৃপায় এবারও সে ফ্লাইটে ওঠার সাথে সাথেই ঘুম দিয়ে দিল। তো ল্যান্ডিংয়ের সময় আমাদের বেশ অনেকটাই টার্বুলেন্স হয়েছিল, যেহেতু আমাদের মানে ইন্ডিয়ানাপলিসের এই দিকটাতে স্টর্ম হয়েছিল, যার জন্য ওয়েদার একটু খারাপ ছিল। কিন্তু তারপরেও সব কিছুই সুন্দর মতো হয়েছে। আমরা খুব সুন্দরভাবে ল্যান্ড করি এবং তারপরে আবার সে হোটেলে গিয়ে গাড়ি পিক করে বাসায় চলে আসা। তো যাই হোক, এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। টাটা।